আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের আজকের উপস্থাপনা দেখছেন সবাইকে আমি আন্তরিকভাবে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবৃন্দ, WBD64 এই চ্যানেলের মাধ্যমে আমরা মাছ চাষের আধুনিক প্রযুক্তির উপরে আলোচনা করে থাকি এবং আপনাদের দর্শকদের বিভিন্ন রকম প্রশ্ন উত্তর দিয়ে থাকি আমরা। এই চ্যানেলটি যারা মাছ চাষের সাথে যুক্ত এবং মাছ চাষ সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য নিবেদিত। সুধী দর্শকবৃন্দ, আমরা বাংলাদেশের বিভিন্ন পটভূমিকার বিভিন্ন মাছ চাষের প্রযুক্তির উপরে ভিডিও উপস্থাপন করেছি। তো আমি এখানে মালয়েশিয়াতে একটু বেড়াতে এসেছি। সেখানে আমাদের দুইজন বাংলাদেশি ভাই, তারা এই মালয়েশিয়াতে মাছের সাথে যুক্ত কাজ করে। তো তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হব এবং হলো তারা কী ধরনের কাজ মালয়েশিয়াতে করছে সেটা ওনাদের কাছ থেকে শুনবো। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে আমাদের আজকের উপস্থাপনা দেখবেন। তো আসেন, প্রথমেই আমরা আজকে আমাদের যে মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশি ভাই কাজ করছে তার সাথে পরিচিত হই। তো আপনার আমার মনে হয় যে ওনার পরিচয়টা উনি নিজেই দিক। তো আমি ওনাকে বলবো যে ওনার নাম এবং উনি বাংলাদেশের কোন অঞ্চল থেকে আসছেন এবং এখানে কি ধরনের কাজ করছেন, কেমন আছেন, সংক্ষিপ্ত আকারে উনি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাগর কুমার, আমার বাসা সাতক্ষীরা জেলা, খুলনা বিভাগ। আমি বাংলাদেশ থেকে আসছি এখানে 2 বছর। জিকে অ্যাকোয়ার সাথে আমি জড়িত 2 বছর যাবৎ চিংড়ি উৎপাদনের সাথে। এখন এখানে আসি ভালো আর কি, বাংলাদেশ থেকে যেসব মাছের তুলনায় এখানে ভালোই চাষ হয়, উন্নত প্রযুক্তি। আপনি এখানে এই জিকে অ্যাকোয়ার সাথে যে যুক্ত আছেন, আপনি এখানে এই অ্যাকোয়া এই ফার্মের কোন অংশটা, আমার কোন অংশে কাজ করেন? আমি মাছ অত্যন্ত ছোট রেণুর পর থেকে, যে মানে বাংলাদেশ কথায় PL এর পর থেকে যে মাছটা পুকুরে বড় করা হয়, লালন পালন। আপনি টোটালি গলদা চিংড়ি চাষের সাথে যুক্ত। হ্যাঁ। অর্থাৎ আপনার এই জিকে অ্যাকোয়া যে বাচ্চা তৈরি করে সেই বাচ্চাটা নিয়ে আপনারা কালচার করেন। হ্যাঁ, সেটাতে বড়। আপনি ওখানে আপনারা যে কালচারটা করেন, এটা পন্ড প্রিপারেশনটা আপনারা কিভাবে করেন? প্রথমত দেখা যাচ্ছে যে মাছটা যখন এই হ্যাচারি থেকে যায়, বাচ্চাটা যাওয়ার পরে ওখান থেকে একটা তাপমাত্রার একটা পুকুরে রাখা হয় নির্দিষ্ট একটা। না, বলছি যে এটা তো বাচ্চা যাওয়া ছাড়ার আগে আপনারা পুকুরটা তৈরি করেন কিভাবে? মানে জাস্ট আমি বাচ্চা ছাড়বো, তো পুকুর আমি আগে থেকে তৈরি করে নেব, তাহলে ওখানে কি কি করা হয়? ওখানে প্রথমত দেখা যাচ্ছে যে পুকুরটা ভালোভাবে শুকায় নেওয়া হয়, তারপরে সেখানে চুন প্রয়োগ করা হয়, তারপরে ওখানকার পানি দেওয়া হয় এবং পানির পিএইচ কতটা আছে সেটা দেখা হয় এবং পানির লবণাক্ত কতটা, সবই পরীক্ষা করার পরে যদি পানির গুণগত মান ভালো হয় তখনই পোনা সেখানে প্রেরণ করা হয়। পোনা সেখানে রেডি হয়। তার মানে আপনি এইভাবে পুকুরটা রেডি করলেন, রেডি করার পরে এবার PL যখন গেল তখন আপনি এই PLটা তো একটা পুকুরে আগে নার্সিং করে। হ্যাঁ, তাহলে সেখানে নার্সিংটা যে করেন কতদিন ধরে? যখন 3 থেকে 4 গ্রাম আসে তখন পুকুরটার পরিবর্তন করা হয়। তারপরে এবার নিয়ে আপনি মজুদ পুকুরে দিচ্ছেন, মানে যেখানে লালন পালন করা যায়। ওই লালন পুকুরটাও কি একইভাবে তৈরি করা হয়? হ্যাঁ, একই প্রসেসিং, একই সবই। পানির হাইটটা কেমন থাকে? পানির 5 ফুট। 5 ফিট হাইট থাকে। এখানে কি অ্যারেশনের ব্যবস্থা আছে? অবশ্যই, অক্সিজেন, উন্নত মানের অক্সিজেন। কটা অ্যারেশন থাকে? মানে আপনার এই পুকুরগুলোর সাইজ 50 শতক। একটু 50 শতক। কটা অ্যারেটর আছে এখানে? একটা করে ব্যবহার করা হয়। এটা কি প্যাডেল হুইল নাকি? প্যাডেল হুইল, যেটা বড় অংশ, বড়টা। হ্যাঁ। তো এখানে আপনি 50 শতকে কি পরিমাণ এই পোনাটা, এই যে আপনার এই যে 3 গ্রামের পোনা কতগুলো? 50 শতকে দেখা যাচ্ছে যে আপনার 24,000 পিস দেওয়া হয়। এই যে পোনাটা আপনি 24,000 পোনা দিলে, সেখান থেকে আপনার হলো এটা তো খাবার দিতে হয়। হ্যাঁ। কয় বেলা খাবার দিই? এখানে খাবার দেওয়া হয় 3 বেলা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা এবং রাতে 11টার সময় খাদ্য দেওয়া হয়। মানে রাতে একবার পরে। এই যে খাবার দেওয়া হয়, এটা তো তৈরি খাবার দেওয়া হয়, পিলের খাবার দেওয়া হয়। এই খাবার বাদে এই মাছ চাষ চলাকালীন আর কি দেওয়া হয়? আর অন্য কোনো খাদ্য সেখানে প্রয়োগ করা হয় না, এই খাদ্যের উপরে সবটা নির্ভর করে। এমনি অন্য কোনো পরিচর্যা, যেমন ধরেন আপনার লবণ দেওয়া বা চুন দেওয়া, না, এই ধরনের কোনো কিছু এর সাথে যুক্ত না। তবে প্রোবায়োটিক এর ব্যবহার আছে, প্রোবায়োটিক দেওয়া হয়। প্রোবায়োটিক্স দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, এটা কি মাসে একবার না 2 মাস 3 মাস পরে? এটাতে দেখা যাচ্ছে যে 15 দিন পর পর প্রোবায়োটিক 15 দিন পর দেওয়া হয়। তো এখানে আপনি প্রোবায়োটিক দিচ্ছেন। এই যে মাছটা আমরা ছাড়লাম, আপনার 50 শতক জায়গায় কত হাজার বললেন? 24,000। এটার সাথে কি অন্য কোনো মাছ থাকে? না, অন্য কোনো মাছের, একেবারে শুধু একেবারে চিংড়ি, গলদা চিংড়ি। তো এটা কয় মাস ধরে চাষ করতে হয়? মানে আপনি কত গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়? এখানে দেখা যাচ্ছে যে 4 থেকে 5 মাসের অবধি একটা মোটামুটি মাছের
যে আমাদের এখানে দুই ধরনের মাছ চাষ করা হয়। আচ্ছা। একটা বাজারজাত করার জন্য, মানে একটা সরাসরি বাজার উৎপাদন হয়, সেটা বাজারে যায়, এটা কি 25-30 গ্রাম সাইজের হয় না? এখন যেটা বাজারে যায় সেটা দেখা যায় যে আপনার 40 থেকে 50 গ্রাম, 40 থেকে 50 তার উপরে সব তার সময় উপরেই থাকে। বিক্রি হয়। আর আরেকটা কি মাছ আরেকটা তৈরি হয়? মাছ যেটা মাছ চাষ করা হয়, ও, মা মাছ, মানে ব্রুড হিসেবে যেটা ব্যবহার হবে সেটা আলাদা চাষ। সেটার জন্য আলাদা ব্যবস্থা সবই, সেখান থেকে মাছ উৎপাদন করা হয় এবং সেটা পুনরায় আবার এই হ্যাচারিতে চলে আসে। এই যে মা মাছ উৎপাদন করা হয়, এটা হ্যাচারিতে নিয়ে আসার আগে সাইজ কত হলে হ্যাচারিতে নিয়ে আসে? সাইজ দেখা যাচ্ছে আপনার 25 থেকে 30 গ্রাম। 25 থেকে 30 গ্রাম এই ধরনের হলে তখন এটা হ্যাচারিতে আসে। হ্যাঁ। তো আপনারা যে চাষটা করেন, আমরা আপনাদের দিকে অ্যাকোয়া তো অল মেল তৈরি করে, তো আপনারা যে চাষ করেন এটা আপনি যখন মাছ ধরেন মোটামুটি সবই আপনার মেল? হ্যাঁ হ্যাঁ, সবই মেল। কালচার বাজারে দিয়ে যে চাষ করে সবই মেল। হ্যাঁ, এটা 100% মেল। 100% এক সাইজ ভেরিয়েশন, মানে সাইজের কি মানে একই রকম সাইজ হয়? সাইজ না, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাইজের একটু তারতম্য থাকে। হয় আর হ্যাঁ, এক গ্রুপ অফ ফিশ 50 গ্রাম হয়ে গেছে আর এক গ্রুপ 40 গ্রাম, হ্যাঁ, একটু কম বেশি হয়, 19-20 কিন্তু তাই বলে যে অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স হয় না, মোটামুটি ইয়ে হয়। তো আপনার হলো যে এই যে আপনি 5-6 মাস চাষ করা হলো, তাহলে আপনি যদি যেটা বাজারে দিচ্ছেন 24,000 যেখানে চাষ করছেন, ওটা একটা ক্রপে কেমন উৎপাদন হয়? দেখা যাচ্ছে যে আপনার একটা পুকুরে 7 থেকে 800 কেজি, বা কখনো কখনো তার বেশিও হয়, কখনো তার কিছু অংশ কমও হয়। মোটামুটি 600-700 কেজি অ্যাভারেজ হয়। হ্যাঁ হ্যাঁ, তো এই যে 600-700 কেজি হয়, শুধু দর্শক কিন্তু এটা ওনারা যে পদ্ধতিতে চাষ করতেছে সেটা বাংলাদেশের তুলনায় অনেক উৎপাদন বেশি, কারণ বাংলাদেশে আমরা 50 শতকে 150 কেজি 200 কেজি পাওয়া খুব কঠিন হয়ে যায় এবং সাইজ ভেরিয়েশনটা আমাদের ওখানে অনেক বেশি হয়। তো যেহেতু ওনারা ওয়াল মেল চাষ করে, ফলে ওনাদের সাইজ ভেরিয়েশন কম। এমনি আপনার এই যে অ্যারেশন তো চল, হ্যাঁ, এমনি কি পানি দেওয়া লাগে? চাষ চলাকালীন কি পানি দেন? না, যদি পানি পরিবর্তন করা হয়, পানি যদি গুণগত মান যদি নষ্ট হয়ে যায়, তখন অবশ্যই পানি পরিবর্তন করা হয় এবং সবসময় অক্সিজেন দেওয়া থাকে, মানে অ্যারেশনের জন্য অ্যারেশন চলতে থাকে। তো এই যে আপনি বাংলাদেশ, এই যে মালয়েশিয়াতে যে আপনি চিংড়ি চাষ করতেছেন, আপনি তো সাতক্ষীরার মানুষ, তো আমাদের দেশের থেকে এই চাষের ভিতরে এত উৎপাদন বেশি হচ্ছে। হ্যাঁ, এবং এখানে আপনার ম্যানেজমেন্ট একটা আধুনিক, এখানকার সবকিছু নিয়মিত 3 বেলা ভালো মানের খাবার দিচ্ছে, হ্যাঁ, তাই না? যার জন্য এদের প্রোডাকশনটা বেশি। তো এখানে যে অভিজ্ঞতাটা অর্জন করলেন, দেশে ফিরে যাওয়ার পরে এই অভিজ্ঞতা আপনি কেমন, মানে কি মনে হচ্ছে, এটা কি কাজে লাগাতে পারবেন? অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে এখানকার যে কাজ করার প্রতি যে একটা অভিজ্ঞতা, যে একটা দক্ষতা অর্জন হচ্ছে, অবশ্যই বাংলাদেশে যে যদি এমন উন্নত প্রযুক্তি পাওয়া যায়, অবশ্যই মাছ চাষে আবার যুক্ত হবে। শুধু দর্শকবৃন্দ, উনি সংক্ষিপ্ত আকারে ওনারা যে পদ্ধতিতে মাছ চাষ করে, আমরা দেখলাম যে ওনাদের মাছ চাষে উৎপাদন অনেক ভালো। তো এমনি সার্বিকভাবে যে মালয়েশিয়া আসছেন, মালয়েশিয়া আছেন কেমন আছে? ভালো আছি, কিন্তু কিছু অংশের তুলনায় আমরা ভালো আছি, কিছু কিছু জায়গায় দেখা যায় অনেক সমস্যা হয়, সেই তুলনায় আমরা ভালো আছি। আপনাদের আশপাশে যেসব বন্ধুরা আছে তাদের তুলনায় আপনারা ভালো আছেন? আপনাদের কোম্পানি আপনাদের সাথে কেমন ব্যবহার? কোম্পানি তো সুন্দর ব্যবহার, এখানকার বস ইন্ডিয়া, সে আমাদের সাথে খুবই একটা সুমধুর ব্যবহার, সে এবং স্যালারি নিয়ে কোনো মানে ইয়ে হয় না, মোটামুটি স্যালারি সবটা প্রতি মাসে দিয়ে দেয়, সে স্যালারি নিয়ে সমস্যা করে না এবং সবসময় আমাদের সুস্থতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা সে খেয়াল রাখে। তার মানে আপনার একটা ভালো পরিবেশে আছেন। দেশে থাকলে তো এখানে যে স্যালারি পাচ্ছেন, দেশে তো এই টাকা ইনকাম করা কঠিন হয়ে যেত। সেটা ঠিক যে এখানে বাংলাদেশের তুলনায় এখানে অনেক ভালো পরিবেশ, ভালো। তো আপনাদের যারা পরিচিত আছে বা আমাদের বাংলাদেশে অনেক ছেলেপিলেরা তো মালয়েশিয়া আসতে চায়, এক্ষেত্রে আপনার উপদেশটা কি? এক্ষেত্রে বলা যায় যে অবশ্যই তার একটা কোনো কাজের প্রতি দক্ষতা নিয়ে আসতে হবে, তার এবং সে পরিশ্রমী হতে হবে। মানে যে কোনো একটা ভালো কাজ শিখতে হবে, যে কোনো একটা কাজ শিখে আসতে হবে এবং এখানে এসে পরিশ্রম করার একটা মানসিকতা থাকতে হবে। এখানে যারা কাজ করতে পারে বা দক্ষতা আছে, তারা কখনো ওইভাবে বসে থাকে না বা তাদের কাজ কাম অভাব থাকে না। এখানে মোটামুটি কাজ পাওয়া যায়, সব ধরনের কাজই পাওয়া যায়, যেহেতু এটা এক ঋতুর দেশ। বাংলাদেশের তো 6 ঋতু, এখানে এক ঋতুর দেশ, এখানে 12 মাসই সব রকম সব কাজ। বিশেষ করে মাছের ক্ষেত্রে এটা একটা বড় সুবিধা, যেহেতু শীতে মাছ গ্রোথ কমে যায়, এখানে যেহেতু সারা বছর গরম, ফলে মাছের উৎপাদন চলতে থাকে। আমাদের হ্যাচারিতে মাছ 12 মাসই চাষ করা হয়। এখানে যে আপনারা থাকেন, এই যে বাঙালিরা আপনারা থাকেন এখানে, খাওয়া দাওয়া কি বাংলাদেশের মতো? অবশ্যই এটা বাঙালির সমস্ত সবজি, সব ধরনের সবজি পাওয়া যায় এখানে।
বাংলাদেশের তুলনায় বাংলাদেশে তো মৌসুম ভিত্তিক কিছু সবজি সবজি পাওয়া পাওয়া যায়, যায়। কিন্তু এখানে 12 মাসই সবই 12 পাওয়া মাসে যায়। সবই পাওয়া যায়। শুধু দর্শকবৃন্দ, আমাদের যে রেমিটেন্স যোদ্ধা ভাইরা আছেন এই দেশে, তাদের কাছ থেকে আমরা শুনলাম তারা যথেষ্ট ভালো আছে এবং মাছ চাষের সাথে যুক্ত আছে। তো আমরা এই যে আমরা সংক্ষিপ্ত আকারে যে গলদা চিংড়ি চাষের ওয়ালমেল চাষের যে কথাগুলো আমরা শুনলাম, এটার উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে উল্লেখ করবেন। আমরা দ্রুততম সময়ে আপনাদের এই কমেন্টসের যে প্রশ্ন সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা আপনাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমাদের আজকের ভাইকে আমরা ধন্যবাদ জানাই যে উনি সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।